বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের ধারাবাহিক পাঠ। আজকে সপ্তম পরিচ্ছেদের শিরোনাম পদ্ম পলাশ লোচনে তুমি কে। সপ্তম পরিচ্ছেদে যাওয়ার আগে ষষ্ঠ পরিচ্ছেদ তারাচরণের সংক্ষিপ্ত সার আমরা জেনে নিই। ষষ্ঠ পরিচ্ছেদে আমরা দেখেছি একটি উপমার মাধ্যমে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র পাঠকদের সতর্ক করেছেন। কালিদাস ও তাঁর মালিনীর গল্প তুলে ধরে বলা হয়েছে, কোনো কাব্যের আসল রস পেতে হলে শুরুতে কিছু নীরস অংশ পার করতে হয়। তেমনি এই কাহিনীরও প্রারম্ভিক অংশ ধৈর্য নিয়ে পড়তে হবে। এরপর সূর্যমুখীর পারিবারিক পটভূমি বর্ণিত হয়। তার পিতার বাড়ি কন্যগড়ে এবং শৈশবে শ্রীমতী নামে এক বিধবা দাসী তাকে লালন পালন করতেন। শ্রীমতীর ছেলে তারাচরণ সূর্যমুখীর সমবয়সী ছিল এবং তাদের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক গড়ে ওঠে। পরে শ্রীমতী এক দুশ্চরিত্র ধনীর কারণে গৃহত্যাগ করে নিখোঁজ হন। ফলে তারাচরণ অনাথ হয়ে পড়ে। সূর্যমুখীর পিতা তাকে নিজের সন্তানের মতো লালন করেন এবং শিক্ষার ব্যবস্থা করেন। ক্রমে সূর্যমুখীর বিয়ে হয় ও পিতার মৃত্যুর পর তারাচরণ তার আশ্রয়ে আসে। সূর্যমুখীর উদ্যোগে একটি গ্রামীণ স্কুল স্থাপিত হয়, যেখানে তারাচরণ শিক্ষক নিযুক্ত হন। তিনি সমাজ সংস্কারক হিসেবে খ্যাতি অর্জন করেন, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি বিষয়ে বক্তৃতা দেন। কিন্তু তার নিজের বিয়ে হয়নি, কারণ তার মাতার কুলত্যাগের কারণে কেউ কন্যা দিতে রাজি হয়নি। এই অবস্থায় কুন্দনন্দিনীর সৌন্দর্য ও গুণের কথা শুনে সূর্যমুখী তার সঙ্গে তারাচরণের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ছিল ষষ্ঠ পরিচ্ছেদ তারাচরণ অংশের কাহিনীর সংক্ষিপ্ত সার। এরপরে আমরা চলে যাব আজকে সপ্তম পরিচ্ছেদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের সপ্তম পরিচ্ছেদের শিরোনাম পদ্ম পলাশ লোচনে তুমি কে। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাহিরে 3 মহল, ভিতরে 3 মহল। এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। প্রথমে যে সদর মহল, তাহাতে এক লোহার ফটক দিয়া প্রবেশ করিতে হয়। তাহার চতুষ্পার্শ্বে বিচিত্র উচ্চ লোহার রেল। ফটক দিয়া তৃণশূন্য প্রশস্ত রক্তবর্ণ সুনির্মিত পথে যাইতে হয়। পথের 2 পার্শ্বে গোগণের মনোরঞ্জন, কোমল নবতৃণবিশিষ্ট 2 খণ্ড ভূমি। তাহাতে মধ্যে মধ্যে মণ্ডলা আকারে রোপিত সকুসুম পুষ্পবৃক্ষ সকল বিচিত্র পুষ্প পল্লবে শোভা পাইতেছে। সম্মুখে বড় উচ্চ 1.5 তলা বৈঠকখানা। অতি প্রশস্ত সোপানরোহণ করিয়া তাহাতে উঠিতে হয়। তাহার বারেন্ডায় বড় বড় মোটা ফ্লটের থাম, হর্মতল মর্মর প্রস্তরাবৃত। আলিছার উপরে মধ্যস্থলে এক মৃন্ময় বিশাল সিংহ জটালম্বিত করিয়া লোলজিহ্বা বাহির করিয়াছে। এইটি নগেন্দ্রের বৈঠকখানা। তৃণপুষ্পময় ভূমিখণ্ডদ্বয়ের 2 পার্শ্বে অর্থাৎ বামে ও দক্ষিণে 2 সারি 1 তলা কোঠা। এক সারিতে দপ্তরখানা ও কাছারি, আরেক সারিতে তোষাখানা এবং ভৃত্যবর্গের বাসস্থান। ফটকের 2 পার্শ্বে দ্বার রক্ষদিগের থাকিবার ঘর। এই প্রথম মহলের নাম কাছারি বাড়ি। উহার পার্শ্বে পূজার বাড়ি। পূজার বাড়িতে রীতিমতো বড় পূজার দালান আর 3 পার্শ্বে প্রথামতো দোতলা চক বা চত্বর, মধ্যে বড় উঠান। এ মহলে কেহ বাস করে না। দুর্গোৎসবের সময়ে বড় ধুমধাম হয়।
কিন্তু এখন উঠানে টালির পাশ দিয়া ঘাস গজাইতেছে। দালান দরদালান পায়রায় পুরিয়া পড়িয়াছে। কুঠারি সকল আসবাবে ভরা, চাবি বন্ধ। তাহার পাশে ঠাকুর বাড়ি, সেখানে বিচিত্র দেব মন্দির, সুন্দর প্রস্তর বিশিষ্ট নাট মন্দির, তিন পাশে দেবতাদিগের পাকশালা, পূজারীদিগের থাকিবার ঘর এবং অতিথিশালা। সে মহলে লোকের অভাব নাই। গলায় মালা, চন্দন তিলক বিশিষ্ট পূজারীর দল, পাচকের দল, কেহ ফুলের সাজি লইয়া আসিতেছে, কেহ ঠাকুর স্নান করাইতেছে, কেহ ঘণ্টা নাড়িতেছে, কেহ বকাবকি করিতেছে, কেহ চন্দন ঘষিতেছে, কেহ পাক করিতেছে। দাসদাসীরা কেহ জলের ভার আনিতেছে, কেহ ঘর ধুইতেছে, কেহ চাল ধুইয়া আনিতেছে, কেহ ব্রাহ্মণদিগের সঙ্গে কলহ করিতেছে। অতিথিশালায় কোথাও ভস্মমাখা সন্ন্যাসী ঠাকুর জটা এলাইয়া চিত হইয়া শুইয়া আছেন, কোথাও ঊর্ধ্ববাহু এক হাত উচ্চ করিয়া দত্তবাড়ির দাসী মহলে ঔষধ বিতরণ করিতেছেন, কোথাও শ্বেত শ্বশ্রু বিশিষ্ট গৈরিক বসনধারী ব্রহ্মচারী রুদ্রাক্ষমালা দোলাইয়া নাগরী অক্ষরে হাতে লেখা ভগবদ্গীতা পাঠ করিতেছেন। কোথাও কোনো উদরপরায়ণ সাধু ঘি ময়দার পরিমাণ লইয়া গণ্ডগোল বাধাইতেছে। কোথাও বৈরাগীর দল শুষ্ক কণ্ঠে তুলসীর মালা আঁটিয়া কপাল জুড়িয়া তিলক করিয়া মৃদঙ্গ বাজাইতেছে, মাথায় আর্ক ফলা নাড়িতেছে এবং নাসিকা দোলাইয়া কথা কইতে যে পেলেম না, দাদা বলাই সঙ্গে ছিল, কথা কইতে যে বলিয়া কীর্তন করিতেছে। কোথাও বৈষ্ণবীরা বৈরাগী রঞ্জন রসকলি কাটিয়া খঞ্জনির তালে মাধকানের কি গোবিন্দ অধিকারীর গীত গাইতেছে। কোথাও কিশোর বয়স্কা নবীনা বৈষ্ণবীরা প্রাচীনার সঙ্গে গাইতেছে। কোথাও অর্ধবয়সী বুড়া বৈরাগীর সঙ্গে গলা মিলাইতেছে। নাট মন্দিরের মাঝখানে পাড়ার নিষ্কর্মা ছেলেরা লড়াই ঝগড়া মারামারি করিতেছে এবং পরস্পর মাতা পিতার উদ্দেশ্যে নানা প্রকার সুসভ্য গালাগালি করিতেছে। এই তিন মহল সদর। এই তিন মহলের পশ্চাতে তিন মহল অন্দর। কাছারি বাড়ির পশ্চাতে যে অন্দরমহল, তাহা নগেন্দ্রের নিজ ব্যবহার্য। তন্মধ্যে কেবল তিনি, তাহার ভার্যা ও তাহাদের নিজ পরিচর্যায় নিযুক্ত দাসীরা থাকিত এবং তাহাদের নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রী থাকিত। এই মহল নূতন, নগেন্দ্রের নিজের প্রস্তুত এবং তাহার নির্মাণ অতি পরিপাটি। তাহার পাশে পূজার বাড়ির পশ্চাতে সাবেক অন্দর, তাহা পুরাতন, কুনির্মিত, ঘর সকল অনুচ্চ, ক্ষুদ্র এবং অপরিষ্কৃত। এই পুরী বহু সংখ্যক আত্মীয় কুটুম্ব, কন্যা, মাসি, মাসিত ভগিনী, পিসি, পিসিত ভগিনী, বিধবা মাসি, সধবা ভাগিনী, পিসিত ভাইয়ের স্ত্রী, মাসিত ভাইয়ের মেয়ে ইত্যাদি নানাবিধ কুটুম্বিনীতে কাক ও সমাকুল বটবৃক্ষের ন্যায় রাত্রিদিবা কলকল করিত এবং অনুক্ষণ নানা প্রকার চিৎকার, হাস্য পরিহাস, কলহ, কুতর্ক, গল্প, পরনিন্দা, বালকের হুড়াহুড়ি, বালিকার রোদন, জলান জলান, কাপড় দে জলান জলান, কাপড় দে, ভাত রাঁধলে না ইত্যাদি সংক্ষুব্ধ সাগরবৎ শব্দিত হইত। তাহার পাশে ঠাকুরবাড়ির পশ্চাতে রন্ধনশালা, সেখানে আরও জাঁক। কোথাও কোনো পাচিকা ভাতের হাঁড়িতে জাল দিয়া পা গোট করিয়া
প্রতিবাসিনীর সঙ্গে তাহার ছেলের বিবাহের ঘটার গল্প করিতেছেন। কোনো পাচিকা বা কাঁচা কাঠে ফুঁ দিতে দিতে ধোঁয়ায় বিগলিতা শ্রুলোচনা হইয়া বাড়ির গোমস্তার নিন্দা করিতেছেন এবং সে যে টাকা চুরি করিবার মানসেই ভিজা কাঠ কাটাইয়াছে তদ্বিষয়ে বহুবিধ প্রমাণ প্রয়োগ করিতেছেন। কোন সুন্দরী তপ্ত তৈলে মাছ দিয়া চক্ষু মুদিয়া দর্শনাবলী বিকট করিয়া মুখভঙ্গি করিয়া আছেন, কেননা তপ্ত তৈল ছিটকাইয়া তাহার গায়ে লাগিয়াছে। কেহ বা স্নানকালে বহু তৈলাক্ত অসংযমিত কেশরাশি চূড়ার আকারে সীমন্ত দেশে বাঁধিয়া ডালে কাটি দিতেছেন, যেন রাখাল পাঁচনি হস্তে গরু ঠেঙ্গাইতেছে। কোথাও বা বড় বঁটি পাতিয়া বামি, খেমি, গোপালের মা, নেপালের মা লাউ, কুমড়া, বার্তাকু, পটল, শাক কুটিতেছে। তাতে ঘস ঘস কচকচ শব্দ হইতেছে। মুখে পাড়ার নিন্দা, মুনিবের নিন্দা, পরস্পরকে গালাগালি করিতেছে। এবং গোলাপী অল্প বয়সে বিধবা হইল। চাঁদির স্বামী বড় মাতাল। কৈলাসীর জামাইয়ের বড় চাকরি হইয়াছে, সে দারোগার মুহুরি। গোপালুরের যাত্রার মতো পৃথিবীতে এমন আর কিছু নাই। পার্বতীর ছেলের মতো দুষ্ট ছেলে আর বিশ্ব বাংলায় নাই। ইংরেজরা নাকি রাবণের বংশ। ভগীরথ গঙ্গা এনেছেন। ভট্টাচার্যদের মেয়ের উপপতি শ্যাম বিশ্বাস। এইরূপ নানা বিষয়ের সমালোচন হইতেছে। কোন কৃষ্ণবর্ণা স্থূলাঙ্গী প্রাঙ্গণে এক মহাস্ত্ররূপী বঁটি ছাইয়ের উপর সংস্থাপিত করিয়া মৎস্য জাতির সদ্য প্রাণ সংহার করিতেছেন। চিলেরা বিপুলাঙ্গীর শরীর গৌরব এবং হস্তলাঘব দেখিয়া ভয়ে আগু হইতেছে না, কিন্তু দুই একবার ছোঁ মারিতেও ছাড়িতেছে না। কোনো পক্ককেশা জল আনিতেছে, কোনো ভীম দশনা বাটনা বাটিতেছে। কোথাও বা ভাণ্ডার মধ্যে দাসী, পাচিকা এবং ভাণ্ডারের রক্ষাকারিণী এই তিনজনে তুমুল সংগ্রাম উপস্থিত। ভাণ্ডার কর্ত্রী তর্ক করিতেছেন যে ঘৃত দিয়াছি তাহাই ন্যায্য খরচ। পাচিকা তর্ক করিতেছে যে ন্যায্য খরচে কুলাইবে কি প্রকারে। দাসী তর্ক করিতেছে যে যদি ভাণ্ডারের চাবি খোলা থাকে তাহা হইলে আমি কোনো রূপে কুলাইয়া দিতে পারি। ভাতের উমেদারিতে অনেকগুলি ছেলে মেয়ে, কাঙ্গালি, কুকুর বসিয়া আছে। বিড়ালেরা উমেদারি করে না, তাহারা অবকাশ মতে দোষভাবে পরগৃহে প্রবেশ করত বিনা অনুমতিতেই খাদ্য লইয়া যাইতেছে। কোথাও অনধিকার প্রবিষ্টা কোনো গাভী লাউয়ের খোলা, বেগুনের এবং পটলের বোঁটা এবং কলার পাত অমৃত বোধে চক্ষু বুজিয়া চর্বণ করিতেছে। এই তিন মহল অন্দরমহলের পর পুষ্পোদ্যান। পুষ্পোদ্যান পরে নীল মেঘখণ্ডতুল্য প্রশস্ত দীর্ঘিকা, দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত। ভিতর বাটির তিন মহল ও পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার দুই মুখে দুই দ্বার, সেই দুই খিড়কি। এই পথ দিয়া অন্দরের তিন মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদির স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকা আরোহণে অন্তপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকটে আনিত হইয়া তাহাকে প্রণাম করিল।
সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্র সঙ্গে স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্য অনুভূত করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমতো সন্দেহ জন্মিয়াছিল যে তাহার পত্নী অবশ্য তৎপরদৃষ্টা স্ত্রীমূর্তির সদৃশরূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সেই সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্টা নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণচন্দ্রতুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। তাহার চক্ষু সুন্দর বটে, কিন্তু কুন্দ যে প্রকৃতির চক্ষু স্বপ্নে দেখিয়াছিল সে চক্ষু নহে। সূর্যমুখীর চক্ষু সুদীর্ঘ, অলোকস্পর্শী ভ্রুযুগ সমাশ্রিত, কমনীয় বঙ্কিম পল্লবরেখার মধ্যস্থ, স্থূল কৃষ্ণ তারাসনাথ মণ্ডলাংশের আকারে স্ফীত, উজ্জ্বল অথচ মন্দগতি বিশিষ্ট। স্বপ্নদৃষ্টা শ্যামাঙ্গীর চক্ষুর এরূপ অলৌকিক মনোহারিত্ব ছিল না। সূর্যমুখীর অবয়ব সেরূপ নহে। স্বপ্নদৃষ্টা খর্বাকৃতি। সূর্যমুখীর আকার কিঞ্চিত দীর্ঘ, বাতান্দোলিত লতার ন্যায় সৌন্দর্য ভরে দুলিতেছে। স্বপ্নদৃষ্টা স্ত্রীমূর্তি সুন্দরী, কিন্তু সূর্যমুখী তাহার অপেক্ষা শতগুণে সুন্দরী। আর স্বপ্নদৃষ্টার বয়স 20 অধিক বোধ হয় নাই। সূর্যমুখীর বয়স প্রায় 26। সূর্যমুখীর সঙ্গে মূর্তির কোনো সাদৃশ্য নাই দেখিয়া কুন্দ স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থ দাসীদিগকে ডাকিয়া আদেশ করিলেন, এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইসের মতো যত্ন করিবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষের ধারাবাহিক পাঠ। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল। দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাদমস্তক শেদাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসী সেই পদ্মপলাশলোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীতি বিহলা হইয়া মৃদু নিক্ষিপ্ত শ্বাসে জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের 7ম পরিচ্ছেদের এখানেই সমাপ্তি। আমরা পরের পর্বে পাঠ করব বিষবৃক্ষ উপন্যাসের 8ম পরিচ্ছেদ, পাঠক মহাশয়ের বড় রাগের কারণ। এর আগে আমরা 6টি পরিচ্ছেদ পাঠ করেছি। এই উপন্যাসের প্রত্যেকটি পরিচ্ছেদের পাঠ তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।